হাই, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদেরকে আগের ভিডিওটাতে তোমাদেরকে বললাম, যে আমার কিছু মনের কথা, যে এই বছরটা কেমন গেল, বা বলা ভালো সুমনা তার নিজের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করলো। আসলে মানুষ কাকে কি কতটা কি চিনলো না চিনলো সেটা পরের কথা, মানুষ নিজেকে কতটা চিনতে পারলো, নিজের কতটা উন্নতি বা অবনতি কি অবজার্ভ করতে পারলো, সেটা সবথেকে কঠিন একটা ব্যাপার। কারণ মানুষ নিজেকে চিনতেই পারে না আর অন্যদের বিচার করতে যায়। আগে নিজেকে চেনো, তারপর অন্যদের বিচার করো, এটা আমি নিজে ফিল করি বা মানি বা বিশ্বাস করি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা 2025 সালটা আমি চাই না আমার জীবনে আর ফিরে আসুক। কারণ আমি দেখছি চারিদিকে সোশ্যাল মিডিয়ার এখান ওখান যে 2025 সালটা তাদের ভীষণ ভালো গেছে, তা কারোর স্বপ্ন পূরণ হয়েছে, কারোর ভীষণ বড় একটা প্রাপ্তি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে 2025টা হলো একটা অভিশাপ। তো ভাবলাম কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা জানো যে সুমনা কে এবং সুমনার লাইফ হিস্ট্রি, সুমনার জীবনে কী কী চলে, কিভাবে চলে, সুমনা কেমন একটা মানুষ, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল তোমরা জানো। এবং মানুষের জীবনটা, আমার জীবনটা পুরো একদম খোলা খাতা, সেটা যে কেউ পড়তে পারে আমার ভ্লগের মাধ্যমে। তবে সেখানেতে এখনও পর্যন্ত সুমনার হয়তো কিছুটা তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি, কিছুটা আরও বেশি কিছু যেটা তোমাদের সাথে সামনে আমি তুলে ধরতে পারিনি, কারণ সেভাবে সম্ভব না। কারণ প্রত্যেক দিন তোমরা আমার ভিডিওতে 20 মিনিট 22 মিনিট এতটুকুই ভিডিও দেখো, এবং সেই 20 মিনিটের মধ্যে একটা গোটা দিনের মধ্যে কি চলছে না চলছে, বা একটা মানুষের মধ্যে কি চলছে আপ অ্যান্ড ডাউন, তো সেটা তুলে ধরা আমার মনে হয় না কারোর পক্ষেই সম্ভব। হ্যাঁ, যারা খুব একদম সবসময় ক্যামেরা নিয়ে ঘোরে এবং খুবই প্রফেশনালি কাজ করে তাদের পক্ষে হয়তো কিছুটা সম্ভব, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফ এবং যার সাথে একটা ছোট বেবি রয়েছে, তো একা হাতে যাকে সংসারও সামলাতে হয় এবং একটা বাচ্চাকেও মানুষ করতে হয়, তাদের কাছে আমার মনে হয় একটু টাফ। আমার কাছে তো টাফই মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো, আমার এবং আমার হাজব্যান্ড, আমাদের দুজনেরই সব থেকে অভিশপ্ত একটা বছর, এবং যেটা আমরা টিল ডেট না, কিছু মাস আগে পর্যন্ত আমরা জানতাম যে আমাদের কাছে 2020টা সব থেকে খারাপ একটা বছর আমাদের পুরো লাইফের। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 2020 2024 সাল পর্যন্ত বা 2025-এর শেষের প্রথমের দিক পর্যন্ত আমরা দুজনে মিলে এটাই বিশ্বাস করতাম যে 2020টা আমাদের জীবনের সব থেকে খারাপ বছর গেছে। তার কারণ এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে কেন 2020তে তো তোমাদের বিয়ে হয়েছিল। হ্যাঁ, 2020তে আমার এবং অশ্বিনীর বাবার দুজনেরই বিয়ে হয়েছিল। দুজনকে পেয়েছিলাম, দুজন সমাজের সমস্ত ঘেরাটো বন্দি, সব কিছু নিয়ম আমাদের ফেভারে চলে এসেছিলো। আমাদের চার হাত পুরো এক হয়ে গিয়েছিলো, আমরা একে অপরের হয়ে গিয়েছিলাম। আর কেউ বলতে পারবে না যে না ওরা ঘুরে বেড়াচ্ছে, ওরা এই করছে, এখন বিয়ে হয়নি। যদিও আমাদের 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো, তোমরা হয়তো কেউ জানো না, আজকেই হয়তো রিভিল করলাম। আমাদের সোশ্যাল ম্যারেজের 1 ইয়ার আগে আমাদের 2020 সালে সোশ্যাল ম্যারেজ হয়েছে, এবং 2019 সালে ঠিক 1 বছর আগে কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো। কিন্তু তারপরেও যেহেতু আমাদের দুজনেরই গ্রামের বাড়ি, আমার বাবার বাড়িটা তবুও একটু উন্নত বা মডার্ন বলতে পারো, কিন্তু এখানটা একটু আর কি আছে কিছু কিছু মানুষ, তো তারা আর কি রেজিস্ট্রি খাতা কলমে বিয়েটাকে ঠিক মানে না। ওটা আবার বিয়ে হলো নাকি, ওটা আবার কি, যতক্ষণ না সোশ্যাল ম্যারেজ হচ্ছে ততক্ষণ আর কি তারা হাজব্যান্ড ওয়াইফ নয়। যাই হোক, যারা বোঝে না তাদেরকে তুমি যুক্তি তর্ক যাই দাও না কেন, তারা কিন্তু বুঝবে না। বোঝাতে যাওয়াটা হচ্ছে বৃথা চেষ্টা, সে উলুবনে মুক্ত চড়ানো। তো সেই জন্য অনেক কথাই আমরা শুনেছি, তো সেটা আর বাদ দাও। তো সেই সমস্ত কিছু ঝামেলা অশান্তি ছাড়িয়ে আমরা ফাইনালি 4 হাতে এক হয়েছিল, এবং এরপর থেকে আমাদেরকে আর ঘুরে বেড়াতে দেখলে আর কেউ বলবে না যে না ওরা ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্য দুজনকে পেয়ে গেছিলাম। তো খুব ভালো একটা বছর, কিন্তু বিশ্বাস করো ওই আনন্দটা ওইখানেই সীমিত। আমাদের বিয়ে হয়েছে সেকেন্ড ম্যারেজ। আমি এই বাড়িতে আসি 3rd মার্চ, সেকেন্ড মার্চে, 2nd মার্চ আমাদের বিয়ে হয়েছিল, এবং 3rd মার্চ আমি এখানেতে এসেছি, এবং 3rd মার্চ থেকে শুরু হয়েছিল আমাদের খারাপ দিন।
যাই হোক চলো, সেসব কথা হয় বাদ দিলাম, সেসব কথা আর বলবো না, তোমরা তো অনেকেই জানো। তো যাই হোক, তো এরপর আমি তোমাদেরকে কিছু কথা বলবো। মানে 2025টা 2025 যখন আমাদের জীবনে এলো, এই বছরেতেই তোমরা জানো যে আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তো এই বছরটা আমি চাই না আর আমাদের জীবনে কখনো ফিরে আসুক, কারণ একজন সন্তানের কাছে তার বাবা মা সমান। তো যে কোনো মানুষের কাছে, আমার কাছে আমার বাবা মা যেমন, তোমার কাছেও ঠিক তোমার বাবা মা ঠিক ততটাই। তো সেখানে আমি আমার বাবাকে হারিয়েছি এই 2025 সালে। সেটা আমি পুরোটাই আনএক্সপেক্টেড, এমন নয় যে প্রচুর দিন ধরে অসুস্থ ছিলেন, এমন না। আমার বাবা বলে গেছেন আমি আসছি, আমি এসে আইসক্রিমটা খাচ্ছি, সেই আসছি, আর তার আশা হয়নি। হঠাৎ করে সব কিছু ঘটে যেতে, সে তো তোমরা জানোই, সবটা তোমরা বিস্তারিতভাবে তোমাদেরকে বলেছি, সবটা তোমরা জানো। তো টানা 2 মাস যুদ্ধ করার পর শেষকালে আমরা হার মেনেছি, আমার বাবা হার মেনেছে। তো সেই দিক থেকে আমরা চাই না 2025টা আমাদের জীবনে আসুক। মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে 2020 বিশেষ করে 2020, 21 এই বছরগুলো, বিশেষ করে 2020 আমাদের জীবনে একটা অভিশপ্ত বছর। কিন্তু এখন থেকে 2020 থেকেও সবথেকে অভিশপ্ত বছর আমার কাছে এই 2025। সেই জন্য আমি চাই না এই বছরটা আর আমাদের জীবনে ফিরে আসুক। প্লিজ, 2026 আসতে চলেছে, যা হারানোর আমরা হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না, আর কিছু হারাতে চাই না। তবে জানো তো, কিছু কিছু বিপদ, কিছু কিছু জিনিস যখন তোমার সামনে ঘটে, যখন তুমি চোখের সামনে দেখতে পাও, তোমার চোখটা না জাস্ট খুলে যায়। আমার বাবার এরকম হওয়ার পর থেকে না আমি জাস্ট অনেকটা বড় হয়ে গেছি। একবার বড় হয়েছিলাম, মানে বিয়ের পর যখন আমি এই বাড়িতে আসি, তখন মনে হয়েছিল না হুট করে আমি বড় হয়ে গেছি। মানে এত কিছু দেখছি, এত কিছু ঘটছে, যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি, এবং যা বাস্তবে আমি কখনো এক্সপিরিয়েন্সও করিনি এই 22 বছরে। কিন্তু তারপরে যখন সব কিছু আমি এক্সপিরিয়েন্স করতে শুরু করলাম, আমার মনে হলো আমি হুট করে বড় হয়ে গেছি। কিন্তু তারপর যখন 2025-এ মাঝখানে এই 5টা বছর যাওয়ার পর যখন আবার এই 2025 সালে এমন ঘটনা, এমন ঝড় বিপর্যয় আমাদের মাথার ওপর নেমে আসে, এখন ভাবছি আমি আরও বড় হয়ে গেছি। মানে যত বড় হচ্ছি তত আমার দুনিয়া, মানে আমার ভালো লাগার মানুষ, প্রিয় মানুষ, আমার ওয়েল উইশার্স, মানে এই দুনিয়াটা না আস্তে 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 ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। মানে 2020-র পর থেকে আমার আর সেরকমভাবে কোনো বন্ধু বান্ধবী নেই, মানে হ্যাঁ টাচে আছি, হাই হ্যালো এতটুকু হয়। কিন্তু সবাই মিলে যে হই হুট্টোগোল করে ঘুরতে যাওয়া, মেলামেশা, আনন্দ মজা, এই সমস্ত কিছু সব কিছু স্টপ হয়ে গেছিলো, মোটামুটিভাবে স্টপ হয়ে গেছিলো, কারণ তারপরে লকডাউন পড়ে গিয়েছিলো, তখন তো সবারই স্টপ হয়ে গেছিলো। তারপর সবার সাথে আর কি ডিটাচ হয়ে গেলে যা হয় আর কি। তারপর আমার ধ্যান জ্ঞান সব কিছু তোমাদের দাদাভাই এবং আমার ফ্যামিলি। তারপর যখন এই বাবার এরকম কাণ্ডটা হলো, তো তারপরে আমার মানে সার্কেল, আমার দুনিয়া মানে এতটা ছিল, এতটুকু হয়ে গেছে বিশ্বাস করো। মানে কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র অভ্যাস, মানুষের মানে যাকে ভালো ভাবতাম বাইরে থেকে, তার হঠাৎ করে তাদের স্বরূপগুলো চোখের সামনে চলে এসেছে। মানে সেগুলোকে দেখে মানে অবাক তো হয়েইছিলি, তারপরেও মানুষ চিনতে শিখেছি। কথায় আছে, তোমার প্রকৃত বন্ধু সেই যে তোমার বিপদে পাশে থাকে। আমার এই সমাজ আমাকে বলে যে হ্যাঁ এ তোমার খুব কাছের, এ তোমার খুব কাছের, এরা তোমার ফ্যামিলি। কিন্তু বিশ্বাস করো, সমাজকে গুলি মারো, বিশ্বাস করো, ওই যারা বলে না যে তারা জাস্ট কিচ্ছু না, কারণ আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক আত্মার সম্পর্ক হয়, মনের সম্পর্ক হয়। হ্যাঁ, যে তোর বিপদে আমি আছি, আমার বিপদে তুই আছিস, কিন্তু সেখানে যখন তোমার এত বড় বিপর্যয়, যখন সে তার রূপটা দেখায়, সেই আমি অস্মিকে এখন গল্প শোনাই, কি জানো তো, সেই 2 বন্ধুর গল্পটা, সেই ভাল্লুকের গল্পটা তোমরা হয়তো অনেকেই জানো। একজন গাছে উঠে পড়ে গিয়েছিল, আর একজন গাছে উঠে পড়েছে, আর একজন মাটিতে শুয়ে পড়েছে। শেষকালে ভাল্লুক তার মরা মাংস খায় না বলে তাকে ছেড়ে দিয়ে গেল। তখন উপরে যে গাছের ডালে যে উঠেছিল, সেই বন্ধুটা এসে যে মাটিতে শুয়ে পড়েছিল, সেই বন্ধুটাকে জিজ্ঞাসা করছে, ভাল্লুক তোর কানে কানে কি বললো রে? তখন বলল, বিপদের দিনে যে বন্ধু ছেড়ে চলে যায় সে প্রকৃত বন্ধু কখনোই নয়। এই গল্প, এই মোরাল অফ দ্য স্টোরিটা, সেটা আমি আমার বাবার এরকম হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছি। বিশ্বাস করো, আমার বাবা সবসময় বলতো তুই সবসময় আবেগের চলিস, ইমোশনাল ফুল তুই একটা। মানে আমার কাছে অশ্মির বাবাও বলে যে আমার কাছে না লজিক, অশ্মির বাবা বলে সবসময় লজিক নিয়ে চলবে, কিন্তু আমার ক্ষেত্রে লজিকটা কাজ করে না। জানি না মেয়ে বলে নাকি আমি জানি না, কিন্তু আমার কাছে জাস্ট মানে বিবেক, মানে
কী বলবো, আমি একটা ইমোশনাল ফুল সত্যি করি, মানে কেউ যদি একটুখানি কাঁদো কাঁদো ছলো ছলো মুখ নিয়ে এসে বা একটু জাস্ট কিছু নিয়ে এসে সুমনের কাছে এসে বলে না, আমি জাস্ট গলে জল হয়ে যাই। তারপরে আবার যখন তার স্বরূপটা দেখায় তখন আমি আবার হার্ট হই। তো সেটা আমি আর মানে হব না, এটা আমি 2026-এর রেজলিউশন এটাই নিয়েছি। কারণ আমি ঠকেছি, আমি কেঁদেছি, তো সেই কান্না কিন্তু কেউ দেখেনি। আবার জানো তো অনেক সময় এমন হয়েছে, মানে 2020 পরের কথা বলছি, আমার কাছে বড় মানুষদের তো আসা বারণই ছিল, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো আসতো, নন্দিনী, অতসী, অহনা, তখন তো আরুষি হয়নি, এরা আসতো। মাঝখানে এদের আশাটাকে ক্লোজ করার জন্য, মানে আমার সাথে, মানে আমাকে পুরো সেই কী বলবো, এখনও পর্যন্ত এই 2025 সালে বা তখন হয়তো 2021-22 চলছিল, তখনও একঘরে করে দেওয়ার যে গ্রাম সাইডের একটা ব্যাপার আছে, সেটা করতে চাওয়া হয়েছিল আমার সাথে। আমাকে আর কি কারোর সাথে কথা বলতে দেওয়া হবে না, আমাকে মানে পুরোপুরি ডিটাচ সবার থেকে, বাইরের দুনিয়ার থেকে। মানে একটা ভাবো যে পাখি, ভাবো আমাকে আমার মা বলতো তুই একটা উড়ন্ত পাখি, যে এক পাখি মুক্ত আকাশে, খোলা আকাশে উড়ে বেড়াতো, এত কিছু করে বেড়াতো, তার ডানা মেলে সে উড়ে বেড়াতো, মনের আনন্দে মনের খুশিতে উড়ে বেড়াতো, কারোর ধার ধারতো না। মানে যদি কারোর পাশে রেগে যেত, মানে মুখ ফুটে বলে দিত মুখের ওপর, আগ ঢাক কোনো কিছু ছিল না। সেই মানুষটা আজকে পুরোপুরি সবার থেকে আলাদা। মানে একটা সময় ছিল জানো, মানে আমি 2020 পর কথা বলছি, আমাকে যখন কেউ ফোন করতো, মা ফোন করলো, বাবা ফোন করলো, 2 মিনিট 5 মিনিট কথা বলতাম, ও সময় বাবা যখন ফোন করতো তখন হয়তো কিছুক্ষণ কথা বলতাম, তারপর টোটালি আমার মুখ স্টপ, মানে একটা ওয়ার্ডও, মানে কথা বলার মতো আমার কেউ ছিল না। বাচ্চাগুলো আসতো, বাচ্চাগুলোর সাথে আমি খুব ভালো থাকতাম, তোমরা হয়তো মাঝে মাঝে কোনো ব্লগে দেখে থাকবে। সেই বাচ্চাগুলো যাতে আমার কাছে না আসতে পারে তার জন্য অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, বিশ্বাস করো অনেক কিছু। আমার গ্রামের মানুষ হয়তো জানবে অনেক কিছু করা হয়েছে যে বাচ্চাগুলো যেন আমার কাছে না আসে। ঠিক আছে, আমি তখন একটা কথা বলেছিলাম, আমি কিচ্ছু কথা বলিনি, জাস্ট একটা কথা বলেছিলাম। আজকে ওই বাচ্চাগুলো পরের বাচ্চা, পরের বাড়ির বাচ্চা, কিছু কিছু একটা কিছু করলে তো বাচ্চাগুলো আসবে না আমার কাছে। কিন্তু যখন আমার নিজের বাচ্চা হবে, আজ হয়নি কাল হবে, কাল হবে না পরশু হবে, তখন পারবে তো আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে সরিয়ে নিতে, তখন বলতে পারবে তো যে তোর মায়ের কাছে যাস না, সেই বাচ্চাটা শুনবে তো। আজকে আমার অস্মি, আজকে অস্মিকে যখন আমি বলছি মানা তোমার ব্ল্যাঙ্কেটটায় তুমি শো, বলছে না মা আমি তোমার ব্ল্যাঙ্কেটে শোবো, আমার ব্ল্যাঙ্কেটে শুতে ভালো লাগে না, তোমার ব্ল্যাঙ্কেটটা আমার খুব ভালো লাগে, আমি তোমার কাছে তোমার ব্ল্যাঙ্কেটে শোবো। আজকে আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবে? অনেক মানুষ আছে তারা বোকা, মানে বোকা বলি এই কাণ্ডগুলো করে এসেছে বা করছে, হয়তো করবে, কিন্তু তারা বোকা। আমি মানে এখন আমি আর সমাজের ধার ধারি না, সমাজের ধার ধারি না আমি এই কারণে বলছি, সমাজ বলবে না তোকে একে একে করতেই হবে, তোর একে খোঁজ খবর নিতেই হবে, তোর এটা নিয়ম, তোর এটা কর্তব্য। কেন নেব? সে নিয়েছে আমার বিপদে খোঁজ খবর, আমার বিপদে একটাও ফোন করে বা একবার পাশে দাঁড়িয়ে কি হ্যাঁ রে আমি আছি এটা কখনো বলেছে? আবার জানো অনেক মানুষ যাদেরকে হয়তো আমি সেভাবে অতটা গুরুত্ব দিইনি ছোটোবেলা থেকে, তারা পাশে এসে দাঁড়িয়েছে। মানে এই 2025 সালটা যে কি গেছে, মানে সেটা কল্পনা করতে পারবো না। মানে এমন এমন মানুষ যাদের যাদের হয়তো আমাদের পাশে থাকার কথা না, কোনোভাবেই কোনো দিক থেকে কোনো সম্পর্ক সেরকমভাবে ঘনিষ্ঠ নেই, তা সত্ত্বেও তারা পাশে এসে দাঁড়িয়েছে, তারা বলেছে আমরা আছি। তোমরা জানো আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই। আমার কাকুর ছেলে, সে ছোট, সে কি বোঝে, সে কিছুই সে নিজেই কিছু জানে না। আমার কাকু আছে অবশ্যই, কিন্তু তারপরও মানে আমরা তো 2 বোন, আমাদের তো কোনো ভাই বা দাদা কেউ নেই, কিন্তু তারপরেও মানে যখন ডাকছে কোনো ডাক্তার কনসাল্ট করবে আমাদের সাথে যে পরের স্টেপটা কী নেব, বা এরপর এটা হচ্ছে ওটা হচ্ছে, বা এই কিছু কী বলবো আপগ্রেড বা আপডেট কিছু যদি যখন দিচ্ছে যে হ্যাঁ একটু উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, ডাকছে সে আমাদের কি মাকে, আমাকে আর বোনিকে, আর কিন্তু অন্য কাউকে খুঁজছে না। সেখানে গিয়ে আমি হ্যান্ডেল করছি, নাহলে পলি বেশিরভাগটা হ্যান্ডেল করেছে ম্যাক্সিমাম, যেহেতু ও ডাক্তারের টার্মসগুলো সব জানে, যেহেতু একজন প্রফেশনালি নার্স, তো সব কিছু ও বোঝে, তো সে ও সবটা হ্যান্ডেল করেছে। কিন্তু কিছু কেমন ক্ষেত্রে আমিও গেছি, তো সেক্ষেত্রে মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমার এই শ্বশুরবাড়িতে এই শ্বশুরবাড়ির গ্রামের কথা বলি
আমি না বিয়ের পর সিরিয়াসলি বলছি, যেহেতু মানে চারদিকে বিয়ের পর আমার খারাপ এক্সপিরিয়েন্সটাই বেশি, তো সেই জন্য সেই এক্সপিরিয়েন্স থেকে আমি ভেবেছিলাম হয়তো এই গ্রামটাই এরকম। সিরিয়াসলি আমি আজকে আমার এই শ্বশুরবাড়ির গ্রামের মানুষ, বাবার বাড়ির গ্রামের মানুষ সবাই দেখছে এই ভিডিওটা, আমি জানি। আমি এটাই ভেবেছিলাম যে এই গ্রামটাই হয়তো এরকম, মানে কিছুজন মানুষের জন্য আমি ভেবেছিলাম এই গ্রামটাই হয়তো এরকম। কিন্তু তারপর যখন আমার বাবার এরকমটা হলো, বিশ্বাস করো আমি এই গ্রামের হয়তো তেমন কোনো মানুষকে চিনিই না, কিন্তু যাদেরকে চিনিও না হয়তো তারা আমাকে চেনে, আমাকে এসে বলছে বৌমা তোমার বাবা ভালো আছে, বৌমা তোমার বাবার সেন্স ফিরেছে, বৌমা ডাক্তার কি বলছে, বৌমা তুমি এখান থেকে কলকাতা নিয়ে যাচ্ছ না কেন, ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছ না কেন। মানে যে যেমন পেরেছে আমার সাথে কথা বলেছে, আমাকে সাজেশন দিয়েছে, আমার খবর জানতে চেয়েছে, বাবার বাড়ির সমস্ত খবর জানতে চেয়েছে। মানে আমি অবাক। আমি তোমাদের দাদাভাইকে তারপর বলেছিলাম আমার ভুল ধারণাটা ভাঙলো, গ্রামটা এমন নয়, গ্রামটা সত্যিই ভালো। কিছু কেমন মানুষ ভালো আছে, কিছু কেমন মানুষ খারাপও আছে, ভালোর মাঝখানে খারাপ তো থাকবেই, সেটা আমি কখনো মানে মানে ভাবিনি, আমি সবটাই খারাপ ভেবে নিয়েছিলাম। কিন্তু না, কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমার সামনাসামনি আই কন্ট্যাক্ট হয়েছে, তাদের নো কেয়ার। তো আমার এতটুকুই আমি তোমাদেরকে বলতে চাই, 2025 আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি অনেক কিছু হারিয়েছি, আমার একটা অঙ্গ আমি হারিয়ে ফেলেছি, আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস আমি হারিয়ে ফেলেছি। তারপরেও মানুষ অনেক সব কিছু থেকে, ভালো জিনিস থেকেও যেমন শিক্ষা নেয়, খারাপ জিনিস থেকেও শিক্ষা নেয়। আমি এই এতটুকু শিক্ষা নিয়েছি যে মানে আমি মানুষটা এমন ছিলাম প্রথম থেকেই, ছিলাম এমন বিয়ের আগে পর্যন্ত, যে আমি যদি যে বুঝতে পারতাম যে তোমার থেকে আমি অবহেলা পাচ্ছি বা তুমি আমাকে একটু ইগনোর করছো, আমি তোমাকে টোটালি ইগনোর করি, মানে আমি জাস্ট ওখান থেকে সরে আসি। সেটা আমি বিয়ের পর করিনি, কারণ ও না তুমি বউ, তোমার কর্তব্য আছে, যে তোমাকে যা খুশি বলছে বলুক, তোমাকে তোমার কর্তব্য করতে হবে, আমি করেছিলাম। কিন্তু এই 2025-এ আমি চোখে আঙুল দিয়ে আমাকে সব কিছু দেখানোর পর আমি বুঝতে পারলাম, বা আমি এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত আসতে পেরেছি যে দুনিয়া আমাকে যে যা খুশি বলছে বলুক, আমার বিপদের দিনে, আমার সুখে দুঃখে, আমার দুঃখে বিশেষ করে যারা পাশে ছিল বা যারা পাশে আছে, যারা আমার এতটুকু খোঁজ নিয়েছে, জাস্ট মুখ থেকে এতটুকু বলেছে আমার সামনে, বৌমা বা সুমনা তোমার বাবা ভালো আছে, তোমার বাবার সেন্স এসেছে, এতটুকু বলেছে, আর কিছু না। আমি তাদের দুঃখে পাশে আর থাকবো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের দুঃখে সবসময় থাকবো, থাকার চেষ্টা করব। কিন্তু যারা আমার দুঃখে পাশে থাকেনি তাদেরকে আমি জীবনে আর দুঃখে পাশে পাবোও না, কারণ এত বড় একটা বিপদে যারা থাকেনি, আমি তাদের কাছ থেকে কোনো কিছুই এক্সপেক্ট করি না যে তারা হয়তো থাকবে পরে কোনো কিছু ঘটলে, থাকেনি তারা থাকবেও না, তো তাদেরকে আমি পুরো আমার দুনিয়া থেকে বাদ দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো যে তুমি সব কিছু হ্যান্ডেল করো কীভাবে। এখন আমি ভীষণ ব্যস্ত একজন মানুষ, বিশ্বাস করো। এখন রাত ঘড়িতে কটা বাজছে, 12টা 10, এখন আমি তোমাদের সাথে কথা বলছি, মানে বুঝতে পারছো আমি ভীষণ একজন বাস্তবে ব্যস্ত মানুষ, ভীষণ ভীষণ ব্যস্ত মানুষ। কারণ আমি একা একজন মহিলা, আমি একা একজন মেয়ে, যার হাজব্যান্ড বাইরে থাকে, সপ্তাহে 2 দিন বাড়ি ফেরে, যার একটা 3 বছরের ছোট বাচ্চা মেয়ে আছে, তো বাড়ির সংসার সে একা হাতে সামলায় এবং একটা বাচ্চা মানুষ করছে, এবং তার সাথে তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে রিলস বানায় নিজেকে হ্যাপি রাখার জন্য, যে ফেসবুকে এখন নতুন একটা প্ল্যাটফর্মেতে সে কাজ করা শুরু করেছে। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত একটা মানুষ, আমার সময়ের প্রচুর দাম ভাই। আমি আর আমার ওই নেগেটিভ পিপলগুলোকে নিয়ে আর কিছু ভাবতে চাই না, তাদের মানে কথার মাথাতেই আনতে চাই না, এবং আমি জানি তারা নেই। আমার সবাই বলে যে ভাবি তারা নেই, আমি সেটাই ভাবি, আমি সেটাই ভাববো 2026 থেকে বা এখন থেকে, যে তারা নেই, তারা আমার লাইফে এক্সিস্ট করে না, তাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি জানি না তারা কে, আমি চিনি না। তারাও যেমন, আমি তাদের সুখেও নেই, আমি তাদের দুঃখেও নেই, এবং আমার দুঃখে যেমন তারা থাকেনি, আমার সুখেও তাদেরকে লাগবে না। আমারটা হয়তো ঠাকুর আমাকে যেমন চালাবে আমি তেমনভাবেই চলবো। আমি জানি না 2026-এ আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে। 2025 তো এত খারাপ গেল, আমার শুধু এতটুকুই প্রার্থনা, আমার কিছু লাগবে না আমার জীবনে, আমার শুধু এতটুকু প্রার্থনা যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে, বাস। এইভাবে যেন আমাদের সচ্ছলভাবে জীবন কেটে যাচ্ছে, এই রকম সচ্ছলভাবেই যেন জীবন কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে, বাস। আমার আর কিচ্ছু প্রয়োজন নেই, আর কিছু মানে যে আমার এত এত জিনিস লাগবে, এই লাগবে ওই লাগবে, দরকার নেই। কারণ তুমি যদি সুস্থ থাকো, তোমাকে মানে
মানুষের তো ভয় যে হঠাৎ করে কোনো কিছু এমার্জেন্সি শারীরিক কিছু কন্ডিশন হয়ে গেলে তখন তো টাকা পয়সার প্রয়োজন, কিন্তু সুস্থ থাকলে তো সেটার প্রয়োজন নেই। মানে আমার জীবনে বিলাসিতার প্রয়োজন নেই, আমার জীবনে বিলাসিতার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শখ স্বাদ এতটুকু একটু একটু করে মেটাচ্ছি, কিন্তু সেভাবে হাইফাই রকমভাবে যে বিলাসিতা আমার এই চাই ওই চাই সেটা আমার নেই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক, বাস এটুকুই আমার প্রার্থনা। আমার আমার জীবন, আমার দুনিয়া, মানে আমার যে মানুষগুলো আমার জীবনে এই মুহূর্তে আছে, আমি তাদেরকে নিয়ে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। এবং আমি জেনে গেছি, মানে আমার কাছে পুরোটা ক্লিয়ার কাট হয়ে গেছে, মানে পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ, এই মানুষগুলো আমার ওয়েল উইশার্স, আর এই মানুষগুলো তো এগুলোকে আমি বাদ দিয়েছি। আর এগুলোকে সাদরে গ্রহণ করে এদেরকে নিয়ে আমি হাসি খুশিভাবে থাকতে চাই, তাদের জন্য বাঁচতে চাই। আমার এখন প্রচুর দায়িত্ব, এই একটা ছোট্ট মেয়েকে বড় করতে হবে, মানুষ করতে হবে, মানে পুরোপুরি স্টেবল করতে হবে, প্রচুর দায়িত্ব, বিশ্বাস করো। তাই আমার আর সময় নেই তাদেরকে ভাবার। অনেকে ভাবে জানো, কিছু কিছু মানুষের কাছে আমি শুনেছি যে কেউ কেউ বলে যে আমার নাকি মেয়ে হয়েছে বলে দুঃখ। এই কথাটা যখন আমি শুনি আমি খুব খুব হেসেছিলাম। আমার মেয়ে হয়েছে বলে আমার দুঃখ? হায় রে ভগবান, তারা কোন দুনিয়ায় আছে? তোমরা হয়তো জানো না, তোমাদের দাদা ভাই এবং আমার মা খুব ভালোভাবেই জানে। আমি যখন প্রথম কনসিভ করি, যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তখন আমার মায়ের সামনে, সবার সামনে, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন, আমি বলেছিলাম যে আমার যদি মেয়ে না হয় আমি কিন্তু মেয়ে অ্যাডপ্ট করব। তোমাদের দাদাভাই বলেছিল সে পরে দেখা যাবে। আমি অ্যাডপ্ট পর্যন্ত করতে চেয়েছিলাম যে আমার একটা যদি ছেলে হয়, যদি মেয়ে যদি না হয় আমি ট্রাই করব সেকেন্ড টাইম, তাতেও যদি না হয় আমি অ্যাডপ্ট করব, আমার মেয়ে চাই। এবং বিশ্বাস করো, আমি এখনও বলছি, এই ভিডিওতেও বলছি বা আজও বলছি, কালও বলবো, আমি আমার মেয়েকে নিয়ে যেমনভাবে স্বপ্ন দেখেছিলাম যে আমার মেয়ে এরকম হবে, তার মুখটা এমন হবে, তার চুলটা এমন হবে, তার এই জায়গাটা এরকম হবে, তার ঠোঁটটাই এত ছোট্ট, মানে মুখটা ওর বাবার মতো ছোট্ট হবে, ওর বাবার পুরো সিগনেচার করা। আমার বাবা বলেছিল যে অশ্মি যখন হয়েছিল, অশ্মির বাবারও এখানটা যেমন, অশ্মিরও ঠিক সেম, মানে এই ভাবটা অশ্মির পুরো সেম ওর বাবার মতো, এখানে একটা টোল পড়ার মতো আছে। আর অশ্মির বাবার মুখটা, মানে ঠোঁটগুলো খুব ছোট্ট ছোট্ট, অশ্মিরও ঠিক সেরকম ছোট্ট পাড়া। তো তখন বলেছিল আমার বাবা, দেখে এই তো অরূপের সিগনেচার এখানে, অরূপ তার মেয়েকে পুরো সিগনেচার করে দিয়েছে, মানে এই জায়গাটা পুরো সেম, মানে অশ্মির বাবা এবং অশ্মির পুরো সেম। তো মানে বিশ্বাস করো, আমিও ঠিক এটাই চেয়েছিলাম যে অশ্মির বাবা ঠিক এই জায়গাটা এরকম, তো আমার মেয়েরও ঠিক এটা হবে। হাত পা, শারীরিক গঠন, চুল থেকে শুরু করে সব কিছু, মানে বিশ্বাস করো আমি যেমন চেয়েছিলাম ঠাকুর আমাকে তেমন দিয়েছে। মানে ভগবান আমার সাথে পরিকল্পনা করে, আলোচনা করে, আমার মনের কথা শুনে আমার মেয়েকে বানিয়েছে, গড়েছে এবং সেটা আমার কাছে পাঠিয়েছে। তাই আমার কাছে যদি তোমরা জানতে চাও যে সব থেকে হ্যাপিয়েস্ট সাল এবং হ্যাপিয়েস্ট সময় কোনটা, সেটা হচ্ছে 2022-এর 18ই অক্টোবর আমার মেয়ে আমার কাছে এসেছিলো, আমার মেয়ে জন্মেছিল, আমি প্রথম মা হয়েছি, আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্য 2022টা আমার কাছে সব থেকে খুশির সময়, সবথেকে খুশির সাল, সবথেকে সেরা সময় আমার কাছে। আর সবথেকে খারাপ সাল হলো 2025। তো এবং শুধুমাত্র এই চারিদিকে না, এই যে সোশ্যাল মিডিয়া, আমার ইউটিউব ফ্যামিলি, আমি কত কত আনন্দের, মানে কত কত ভালো মানুষদের সাথে আমার কথা হয়, তারা কেন জানি না, মানে কীরকমভাবে, হয়তো তারা আমার সামনে এলে হয়তো তাদেরকে আমি অতটা চিনতে পারবো না, কিন্তু তারা আমাকে এত ভালোবাসে। আমি যেটা জানি না, যেটা পারি না, সেটা তাদেরকে বলা মাত্রই, মানে ভিডিওতে বলা মাত্রই তারা আমাকে যতটা সম্ভব আমাকে হেল্প করে। এমনকি আমি সেদিনে বলেছিলাম যে রান্নায় হলুদ বেশি হয়ে গেছে, তো আমি এটা কীভাবে ঠিক করব। এক দিদি বা বোন যেই হোক না কেন, সে খুঁজে 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 একটা ভিডিও পেয়েছে যে কীভাবে হলুদ যদি বেশি হয়ে যায় কীভাবে সেই রান্নাটা ঠিক করা যাবে। সে সেই লিঙ্কটা খুঁজে আমাকে ফেসবুকে, আমার চ্যাটে আমাকে সেন্ড করেছে। মানে ভাবতে পারছো, মানে তারা আমার জন্য কতটা টাইম দেয়, কতটা ভাবে, কতটা ভালোবাসে। তো সেই জন্য আমার আবার কিসের চিন্তা বলো। তবে এটুকুই বলবো, মানুষ সব থেকে কষ্ট পায় তার এক্সপেকটেশনের জন্য এবং অ্যাটাচমেন্টের জন্য। তাই এই দুটো যতটা কম করবে ততটা ভালো, যতটা তোমার এক্সপেকটেশন যতটা কমিয়ে নেবে ততটা ভালো। মানুষের সাথে মানুষের অ্যাটাচমেন্ট, এখন কলিযুগ চলছে,
এখন যত দিন আর কি এগোবে তত অন্ধকারের বিস্তার বাড়বে, আলোর বিস্তার আস্তে আস্তে সরে আসবে, তারপরেই না বিষ্ণু অবতার আসবেন, কল্কি অবতার আসবেন। তো সেটাই আর কি এখন চারিদিকে তাই হচ্ছে। এখন মানে পাপের এখন বিশাল চারিদিকে মানে কি বলবো রমরমা চলছে, আর যারা ভালো মানুষ তারা এখন ধীরে 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 মানে এইভাবে চাপা পড়ে যাচ্ছে। তো সেই দুনিয়াতে আমি কিছু কিছু ভালো মানুষ পেয়েছি, তো আমার আবার কিসের চিন্তা বলো। তো এটাই বলবো যে যতটা পারবে অ্যাটাচমেন্ট কমিয়ে নেবে, আর যখন বুঝবে যে ওই দিক থেকে আমার এতটুকু ইগনোর বা কিছু একটা অবহেলা তুমি বুঝছো, পুরো ওই জায়গাটা পুরো টোটালি ব্রেক করে দেবে, মানে ওই জায়গা থেকে তুমি কোনো এক্সপেকটেশন রাখবেই না। এবং যতটা ইগনোর সে তোমাকে করছে তার ডবল ইগনোর তুমি করো, তাহলে সেও মানুষটা বুঝতে পারবে যে হ্যাঁ আমি ওকে ইগনোরটা করেছিলাম তাই এটা। নিউটনের তৃতীয় সূত্রর মতো, মানে সব কিছু ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, সেরকম মতো আর কি। যাই হোক, অনেক কথা বললাম, আবার অনেক কথা হয়তো বলতে বলতে ভুলেও গেলাম, পরে হয়তো কোনো দিন বলবো। এই হলো ব্যাপার। তো 2025 সাল যেন আমার জীবনে না আসে, আমি আর চাই না এই সালটাকে। 2020 সাল যেমন একদিকে ভালো, সেরকম একটা অভিশপ্ত সালও আবার এই 2025 আমার জীবনের সব থেকে বড় অভিশপ্ত সাল। সেই জন্য 2024টা যেন খুব মানে অন্ধকারের মাঝেও যেন আমাদের মনে একটু আলো নিয়ে আসে, এতটুকুই আমাদের আশা। 2026 সালে আবার আমার মেয়ে প্রথম স্কুলে যাবে। 2026 সালে আমার মেয়ের ফাইনাল অ্যাডমিশন আছে, যে অ্যাডমিশন তোমরা এতদিন দেখে এসছো সেই অ্যাডমিশন ক্যান্সেল ভেবেই নাও, কারণ ওই স্কুলেতে আমার মেয়ে যাবে না। নতুন করে আমার মেয়ের একটা সুন্দর স্কুল আমরা বেছেছি, তো সেই স্কুলে নতুন আমার মেয়ের জীবনের অধ্যায় শুরু হতে চলেছে 2026-এ। আবার 2026-এ আমাদের জন্য কী কী ওয়েট করে রয়েছে সেটাও আমরা জানি না। যা হবে হোপ ফর দ্য বেস্ট, যেন সবার 2026 সালটা খুব ভালো যায়, খুব 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 ভালো যায়, এবং তাদের এবং যার যা যা মনোবাসনা আছে, স্বপ্ন আছে, সেটা যেন স্বপ্ন পূরণ হয়। 2026 সালটা যেন আমাদের কাছে সুখের এবং স্বপ্ন পূরণের বছর হয়ে যেন ফিরে আসে। যাই হোক, চলো, অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই হয়তো একমত হবে, আবার অনেকে হয়তো একমত হবে না, এবং অনেকে হয়তো রাগে ফুঁসে জ্বলে উঠবে। আমি জানি এখন এই মুহূর্তে বসে বসে বুঝতে পারছি কে আমার এই ভিডিও দেখে বেশি জ্বলে জ্বলে উঠছে, এবং কে আমার জন্য মানে প্রার্থনা করছে, এবং কারা কারা ভালো ফিল করছে, খারাপ ফিল করছে, সবটাই বুঝতে পারছি। কারা কারা আমার সাথে রিলেট করতে পারবে সেটাও আমি বুঝতে পারছি, কারা কারা আমাকে রিলেট করবে না, এবং অনেকেই হয়তো আছো তাদের ভালো লাগবে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি মানুষ, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন থাকে। আমার ওপিনিয়ন এটা, বাকিটা তোমাদের উপর নির্ভর করছে। চলো, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, হ্যাপি 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 নিউ ইয়ার। এই 2026 সালটা সবার খুব 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 ভালো কাটুক। টাটা, বাই বাই, নমস্কার।